Honor 90, but it's official. হ্যাঁ, ফাইনালি অনার 90 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল এবং বেশ জাঁকজমকপূর্ণভাবে স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়। তো অনার 90 এই স্মার্টফোনটা কিন্তু আমি আমার এর আগের ভিডিওতে বলছিলাম বেশ গুছানো একটা প্যাকেজ, মানে মোটামুটি একটা ডিভাইস থেকে আমরা যে ধরনের এক্সপেকটেশন রাখি তা সব কিছু দিয়ে মানে ফুলফিল করা হয়েছে। এই ডিভাইসটা মূলত হাই মিড রেঞ্জ বাজেটের, আপনারা জানেন, এবং সেরকম প্রাইস পয়েন্টে আমরা অনেকেই চাই গেমিংয়ে একটু ভালো করুক, ক্যামেরাটা অবশ্যই একটু ভালো দরকার, দেখতে সুন্দর হতে হবে, ডিসপ্লেটা ভালো হতে হবে। তো এর প্রত্যেকটা জায়গায় না অনার 90 কিন্তু ঠিকঠাকভাবে পুষে দেওয়া ট্রাই করছিল। একটা জায়গায় একটু কমতি ছিল, সেটা হলো আনঅফিসিয়াল ডিভাইস। আমরা অনেকেই নিতে চাই না, মানে হয় কি অফিসিয়াল ডিভাইস অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি থাকে। তো এবারে যেহেতু ডিভাইসটা অফিসিয়ালি চলে আসলো, সব কিছু মিলে একদম জমে ক্ষীর হয়েছে। এই ডিভাইসের রিভিউতে কয়েকদিন আগে আমরা দিলাম, তাহলে আজকে কি নিয়ে কথা বলবো? কথা বলার জায়গা অবশ্যই আছে, কারণ এবারের এই নতুনটা মানে এই অফিসিয়ালটা আমার হাতে যখন আসলো তারপরে দেখলাম একটা আপডেট আসছে এবং আপডেটে বেশ কিছু নতুনত্ব থাকছে এবং ইভেন ক্যামেরা নিয়েও আলোচনা হবে। তো অবশ্যই যারা কিনা হাই মিড রেঞ্জ বাজেটের একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন, বেশ ব্যালেন্স টাইপের, তাদের জন্য এই ভিডিওটা। স্টে টিউন। আমরা খুব বেশি বড় করবো না, বাট ছোটোর মধ্যে দিয়ে সবকিছু আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করবো নিশ্চয়ই। অনার 90 183 গ্রামের এই ওজনের রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে, সামনে অবশ্যই গ্লাস রয়েছে মানে ডিসপ্লেতে, এবং ডিসপ্লেটা কার্ভ। আর কার্ভটা শুধুমাত্র দুপাশে না, চারিপাশেই বলতে পারেন, বাট দুই পাশেটাই মূলত বেশি কার্ভ, উপরে নিচে হালকা করে একটু কার্ভ করা হয়েছে আর কি। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, এটাতে কোনো আইপি রেটিং নেই, যে বিষয়টা থাকলে আমি খুশি হয়ে যেতাম এবং ওটা থাকা উচিত ছিল যেহেতু হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন। রিয়ার প্যানেলের যে ক্যামেরা কাটআউটটা, এটা একটু জুয়েলারি টাইপের একটা ভাইব দেয় আর কি, দেখতে সুন্দরই আছে। আর স্মার্টফোনটা খুব বেশি মোটা না, মোটামুটি স্লিমই বলতে পারেন। এটা ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চ কার্ভ ডিসপ্লে যেমনটা বলছিলাম, এবং এটা কিন্তু 1.5K রেজুলেশনের, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, ইভেন 1600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে একদম ডিরেক্ট সানলাইটে, আর 435 হলো এর পিপিআই। ডিসপ্লে স্পেকটা কিন্তু বেশ দারুণ, এবং এই স্মার্টফোনের যে প্রাইসটা আমি একটু পরে বলবো, এইখানেই টুইস্ট আছে। আনঅফিসিয়ালের সাথে অফিসিয়াল প্রাইস যদি কম্পেয়ার করেন তাহলে এটা টুইস্ট আছে, তো একটু পরে বলছি। প্রাইস অনুযায়ী এর ডিসপ্লেটা একদম জাস্টিফাই করছে, অন্য সবার সাথে কম্পেয়ার করতে গেলে অফিসিয়াল আনঅফিসিয়াল যার সাথে কম্পেয়ার করেন না কারণ এটা একটা ভালো ডিসপ্লে, একদমই ডিসপ্লে আশা করছি ভালো লাগবে, এবং ইমার্সিভ একটা ভিউ পাওয়া যায়। চিন বেজেলও খুবই ন্যারো, মানে বেজেল লেস টাইপের একটা ভিউ দেয় আর কি, আশা করছি অনেকের কাছেই ভালো লাগতে পারে। ডিসপ্লে রেখে চলে আসলাম ক্যামেরায়, যেখানে 200 মেগাপিক্সেলের মেইন শুটার, পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে, এবং বেশ কিছু ছবি আপনাদের সামনে থাকছে যা এই স্মার্টফোন দিয়ে তোলা হয়েছিল। এবার আপনি যে কাজটা করবেন, আমার যে আগের ভিডিওটা ফুল রিভিউ যেটাতে রয়েছে ওইটার ক্যামেরা স্যাম্পলগুলো দেখবেন এবং এবারে একটু দেখে নিতে পারেন। তখনকার সময় থেকে এবারে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়, বিশেষ করে হাইলাইট ব্যালেন্সে, এমনকি লো লাইটের ক্ষেত্রে আমরা তেমনটা লক্ষ্য করছিলাম। অর্থাৎ নাইট মোডে যখন ছবি তুলছিলাম, আগে দেখা যেত যেখানে প্রচুর এক্সপোজার, মানে ধরুন একটা লাইটের দিকে আপনি ছবি তুলছেন, তখন ওইটা একটু ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খেত। এবারে কিন্তু সেই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট দেখা যায়, আগের থেকে ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। আর যদি আমি সামগ্রিকভাবে বলতে চাই, এইটার ক্যামেরাটা কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা কিন্তু বেশ ভালো রেজাল্ট দেয়, ডে লাইট কন্ডিশনে ভালো শার্পনেস, ডিটেল ধরে রাখতে পারে, এমনকি শ্যাডোয়েতেও আপনি ভালো ডিটেলে লক্ষ্য করবেন। পাশাপাশি একটু জুম করেও যদি ব্যবহার করতে চান, এইটার ছবি আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। 200 মেগাপিক্সেল শুটার যুক্ত বেশ কিছু স্মার্টফোন কিন্তু রাইট নাও মার্কেটে অ্যাভেলেবল আছে, যেগুলো 40K অ্যারাউন্ড এর আশেপাশে পাওয়া যায়, 32, 40, 45K এর মধ্যে। হ্যাঁ, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে আমার মনে হয় ওগুলোর থেকে এটা কিঞ্চিত না মোটামুটি বেশ কিছুটা এগিয়ে থাকবে স্টেপে। সো এটার ক্যামেরা নিয়ে সন্তুষ্ট থাকার মতো, বিশেষ করে রিয়ার ক্যাম এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও, এটাও কিন্তু ভালো লাগার কাতারে থাকার মতোই। ইভেন এটারও ডিটেল আমরা ভালো দেখছি। ডাইনামিক রেঞ্জে মেইন ক্যামেরার মতো ততটা বেটার না করলেও এটা আসলে চলনসই একটা রেজাল্ট অবশ্যই দিচ্ছে। পাশাপাশি আমরা দেখছি 4K 30 FPS এর দিয়ে ভিডিও রেকর্ড করা যায়, এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু মোটামুটি ভালো, আশানুরূপ ভিডিও ছিল। ওভারঅল ক্যামেরা এই প্রাইস পয়েন্টে অবশ্যই জাস্টিফাই করে, আর যখন কিনা বিষয়টা হয়ে যায় অফিসিয়াল তখন 100% জাস্টিফাই করে। এই যে বারবার বলে ফেলছি যে এরকম প্রাইস পয়েন্টে এবার মনে হয় বলা উচিত। বাংলাদেশ মার্কেটে এই স্মার্টফোনটার একটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে অফিসিয়ালি, যা হলো 512 জিবি, 512 এইখানে আগে মিলান, এবং এইটার অফিসিয়াল প্রাইস হলো 56,999 টাকা, মানে 57,000 টাকা। এখন এই ডিভাইসের আনঅফিসিয়াল প্রাইস কেমন ছিল? বেস ভেরিয়েন্ট বাংলাদেশে যখন আসলো 60,000, 55,000, 50, লাস্টে গিয়ে 48,000 বা 45,000-এর আশেপাশে চলে আসছিল। এটা হলো বেস ভেরিয়েন্ট। আবার এখন যদি এই 512 জিবি কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে বেশি টাকাই গুনতে হবে। অফিসিয়াল আর আনঅফিসিয়াল প্রাইসটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে, এই জন্য আমি বলছিলাম যে এখানে একটা টুইস্ট আছে। তো আপনি যদি আনঅফিসিয়ালের প্রাইসেই অফিসিয়ালটাই পেয়ে যান, তাহলে আপনার ডেফিনেটলি এটা চয়েস করা উচিত। আর
আরও 512 GB, এটা একদম আমার মনে হয় মোর দেন এনাফ। স্টোরেজটা বেশি থাকলে স্মার্টফোন লং রানেও ভালো রেজাল্ট দেয়, আর যাদের বেশি স্টোরেজ দরকার তাদের জন্য তার কোনো কথাই নেই। তবে এতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই, যা আশা করছি লাগবেও না। এটার প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1। তবে এখানেও একটু টুইক করছে ওরা নাম দিয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1 অ্যাক্সিলারেটেড এডিশন। ওরা এখানে যে কাজটা করছে, রেগুলার 7 Gen 1 ওইটাতে আমরা দেখতে পাই কি ক্লক স্পিড, সর্বোচ্চ ক্লক স্পিড হলো 2.4 GHz, বাট ওরা এখানে একটু এক্সিলারেট করে এটাকে 2.5 GHz পর্যন্ত নিয়ে আসছে, এবং দ্যাটস ওয়াই এটাতে আর একটু বেটার আপনি কিছু দেখবেন, রেজাল্ট দেখবেন আর কি। আর অপারেটিং সিস্টেমে ম্যাজিক ওএস 7.1 বেসড অন অ্যান্ড্রয়েড 13। এখন এই যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 7 Gen 1, আমরা ওইটাই ধরে নিই। এই প্রসেসরটা মূলত হাই মিড রেঞ্জ বাজেটের একটা প্রসেসর, যার থেকে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স ডেফিনেটলি আশা করতে পারেন না, বাট ওই হাই মিড রেঞ্জ বাজেটের মতোই আশা করতে পারেন। এখন কম্পেয়ার যদি এভাবে করেন, আমি অফিসিয়াল টু অফিসিয়াল কম্পেয়ার করতে চাই, তাহলে এই প্রসেসরটা অবশ্যই মানার মতো বা ভালো প্রসেসর। ইভেন আমি আমার আনঅফিসিয়াল ভিডিওতেও বলছিলাম যে হ্যাঁ, এইটা রেগুলার পারফরমেন্সের জন্য বেশ ভালো প্রসেসর। ইভেন আপনি ওই ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা ফিল কিন্তু এর থেকে পাবেন। আসলে এই ডিভাইসটা ওটুকু দিতে পারে, এমনকি খুব বেশি হিট জেনারেট করে না, বেশি ব্যাটারি খায় না আর কি, সোজা কথায় বলতে গেলে, মানে বেশি ব্যাটারি বার্ন করে না। অ্যাপ ওপেন ক্লোজ টাইম বেশ ফাস্ট। আমরা আমাদের আগের রিভিউতে যে ফোনটা পেয়েছিলাম ওটা 8GB র্যাম ভেরিয়েন্টের ছিল, তো এইটাতে 12GB হওয়ার কারণে দেখছিলাম এটার র্যাম ম্যানেজমেন্ট আরও বেটার, অ্যাট এ টাইম আরও বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যাচ্ছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও খুবই ফাস্ট, খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছিল। ইভেন এদের ইউআইটা নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই, বেশ প্রিসাইজ একটা ইউআই এবং বেশ ক্লিনই বলা যেতে পারে। এটার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ সলিউশন হলো UFS 3.1। যারা গেমার রয়েছেন, হ্যাঁ, এটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, তবে একদম গেমিং ডিভাইসের সাথে ডেফিনেটলি কম্পেয়ার করবেন না। আর যদি এভাবে ভাবেন আমি এরকম প্রাইস পয়েন্টে আনঅফিসিয়াল ডিভাইস যদি নেই, সেই ক্ষেত্রে আমি কি পেতে পারি, হ্যাঁ অবশ্যই এর থেকে বেটার চিপ পাবেন, যেমন আইকুর ফোনে পাবেন, কিন্তু ওইগুলো আবার অল ওভার ব্যালেন্সড না, আবার ওটা আনঅফিসিয়াল ডিভাইস, তো সে সমস্ত জায়গায় কিছুটা পিছিয়ে পড়বে। এখন এরকমটা যদি আপনার মতামত হয়ে থাকে, আমি হ্যাঁ মাঝে মধ্যে অবশ্যই গেমিং টেমিং করবো, রেগুলার পারফরমেন্স ভালো চাই, তাহলে এটা নিয়ে মোটেও অসন্তুষ্ট হবেন না। পাবজির ক্ষেত্রে এটা সর্বোচ্চ সাপোর্ট নেয় HDR আলট্রা, এবং সেরকম সেটিংসে প্লেয়াবল রেজাল্ট দেয়, তবে একটু লোয়ার সেটিংসে খেললে এর থেকে সর্বোচ্চ রেজাল্টটাই পাওয়া সম্ভব। জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম লো 30 FPS এ ভালো রেজাল্ট দিচ্ছে স্মার্টফোনটি। নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি, যেটা এরকম প্রাইস পয়েন্টে হয়তো গুগলের ফোন নিয়ে একটু অনেকেই ভুগতে পারেন, যা এটাতে আমরা পাইনি। তারপর এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট। তবে এই ডিভাইসের একটা জায়গায় আমি একটু অসন্তুষ্ট হয়েছি, এটাতে সিঙ্গেল স্পিকার রয়েছে। ভাই, এরকম একটা ডিভাইসের সাথে মাস্ট ডুয়াল স্পিকার থাকা উচিত ছিল, মানে স্টেরিও একটা সাউন্ড আসবে, দুপাশ থেকে সাউন্ড আসবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা একটা মোটামুটি ব্যালেন্স প্যাকেজ। তো ওই জায়গাটা আসলে একটু কমতেই রয়েছে। কিন্তু এই সিঙ্গেল স্পিকারের সাউন্ড লেভেল, তারপর এর কোয়ালিটি, সেটা খারাপ না, ভালো, বাট স্টেরিওর মজা আপনি মিস করবেন, এটাই। অনার 90 অফিসিয়ালি যে প্রাইসে এসেছে আর যা যা অফার করছে সব মিলে আসলে রিকমেন্ড করার মতো একটা ডিভাইস। এর সম্বন্ধে যদি আরও বিস্তারিত ইন ডিটেলে জানতে চান, আমাদের ফুল রিভিউটা দেখে নিলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন, তো অবশ্যই ওটাও দেখে নিতে পারেন। আর যেমনটা বলছিলাম আগের থেকে, হ্যাঁ আমরা ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি, আর যেহেতু এটা র্যাম বেশি, পারফরমেন্সে অবশ্যই বেটার কিছু লক্ষ্য করছি। তো যারা কিনা অনারের এই ফোনটা নেওয়ার চিন্তা ভাবনা করছিলেন, হয়তো ভাবছিলেন আনঅফিসিয়াল কিনবেন, আমি বলবো ভাই আনঅফিসিয়াল আর না নিয়ে অফিসিয়ালটা নিয়ে নেন, কাজে লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটা মাস্ট কমেন্ট করে জানাবেন, এবং অনার নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে যে তাদের কী করা উচিত, বাংলাদেশে যেহেতু প্রথম আসলো, অবশ্যই আপনারা কিন্তু সে সমস্ত মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি বিদায় নিচ্ছি আপাতত, টাটা।